Bismillahirrahmanirrahim. DIULLM 102 International Environmental Law. Midterm question. Chapter number 1, the origin and development of international environmental law. What is international environmental law? International Environmental Law IEL is the branch of public international law. বলছে আন্তর্জাতিক পরিবেশ আইন হচ্ছে একটা সরকারি আন্তর্জাতিক আইন দ্যাট গভর্নস দ্য রিলেশনশিপ বিটুইন, যেটা নির্দেশিকা দেয় দ্য রিলেশনশিপ বিটুইন স্টেটস ওভার ইন্টারন্যাশনাল অ্যাক্টর্স, যে ক্ষেত্রে রাষ্ট্রগুলোর সাথে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উইথ রেসপেক্ট টু দ্য প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশকে রক্ষা এবং সংরক্ষণের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলো এবং সরকারের মধ্যে একটা সম্পর্ককে নির্দেশ করে। It encompasses legal binding treaties. এটা হচ্ছে আইনগত অধিকার তৈরি করা বিভিন্ন ট্রিটি, কাস্টমার এনভায়রনমেন্টাল ল, বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের আইন, জেনারেল প্রিন্সিপাল অফ ল, আইনের বিভিন্ন নিয়ম, নন বাইন্ডিং সফট ল ইনস্ট্রুমেন্টস এবং মেনে চলতে হবে না এমন বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, এইমস এট প্রিভেন্টিং এনভায়রনমেন্টাল হার্ম, যেটা প্রাকৃতিক পরিবেশগত ক্ষতিকে প্রতিরোধ করে, দ্যাট ট্রান্সেন্ডস ন্যাশনাল বাউন্ডারিজ, যেটা রাষ্ট্রীয় সীমার বাইরে গিয়েও কাজ করে, অ্যাট প্রমোটিং সাস্টেনেবল ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস, যেটা প্রাকৃতিক পরিবেশকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করাকে প্রমোট করে। অরিজিনস, উৎস, আর্লি ফাউন্ডেশনস. International environmental law did not emerge as a coherent legal field until later half of 20th century. বলছে এটা বিংশ শতাব্দীর শেষ দিকের আগ পর্যন্ত একটা আইনের ফিল্ড হিসেবে তৈরি হয় নাই। ইটস আর্লি অ্যান্টিসিডেন্টস হাউএভার ক্যান বি ট্রেস টু বায়োলেটারাল ট্রিটিজ, কিন্তু এটা যদি আমরা পূর্বপুরুষ ধরি তাহলে হচ্ছে 1900 শতাব্দীতে বিভিন্ন বায়োলেটারাল ট্রিটিজ, বিশেষ করে মৎস্য শিকার, পরিযায়ী পাখি শিকার এবং আন্তর্জাতিক নদী বা সমুদ্র পথ নিয়ে বিভিন্ন কনফ্লিক্টের উপর ভিত্তি করে রচিত হয়েছে। দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট রেসপন্সিবিলিটি ফর ট্রান্সবাউন্ডারি এনভায়রনমেন্টাল হার্ম ওয়াজ এস্টাবলিশড বাই দ্য ট্রায়াল স্মেল্টার আরবিট্রেশন। বলছে এটার মূলত ফাউন্ডেশন তৈরি হয়েছে দ্য ট্রায়াল স্মেল্টার আরবিট্রেশন ইউএসএ ভার্সেস কানাডা 1941। এটা একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপালের ভিত্তি রচনা করেছে, সেটা হচ্ছে স্টেট সভারেন্টি ফর ট্রান্সবাউন্ডারি এনভায়রনমেন্টাল হার্ম প্রিন্সিপাল। এই আইনের এই প্রিন্সিপালের মূল কথা হচ্ছে নো স্টেট হ্যাজ রাইট টু ইউজ অর পারমিট দ্য ইউজ অফ হিজ টেরিটরি টু সাচ এ ম্যানার অ্যাজ টু কজ ইনজুরি বাই ফিউমস ইন অর টু দ্য বাউন্ডারি অফ আদার। একটা রাষ্ট্র তার রাষ্ট্রীয় সম্পদ সীমা এমনভাবে ব্যবহার করবে না যাতে অন্য রাষ্ট্রের সীমার মধ্যে গিয়ে তার রাষ্ট্রের থেকে উৎপত্তিগত কোনো কিছুকে তাদের হার্ম বা ক্ষতি করে। দিস প্রিন্সিপাল বিকেম দ্য কর্নারস্টোন অফ কাস্টমারি ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল, এবং এটা আন্তর্জাতিক পরিবেশ আইনের জন্য একটা কর্নারস্টোন বা মাইলস্টোন। হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট কি মাইলস্টোনস, 1800 সাল থেকে 1940 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে আর্লি বায়োলেটারাল ট্রিটিজ অন ফিশারিজ, মাইগ্রেটরি বার্ডস, শেয়ার্ড ওয়াটারওয়েজ নিয়ে বিভিন্ন ট্রিটি হয়েছে। এর মধ্যে সব গুরুত্বপূর্ণ আরবিট্রেশন হচ্ছে দ্য ট্রায়াল স্মেল্টার আরবিট্রেশন 1941। আগে আমরা আলোচনা করেছি এস্টাবলিশ দ্য নো হার্ম প্রিন্সিপাল, স্টেট মাস্ট নট পারমিট ট্রান্সবাউন্ডারি এনভায়রনমেন্টাল ড্যামেজ। তো এই সময়টার আরও বিভিন্ন ইভেন্টসগুলো আমরা দেখি। একটা হচ্ছে 1893 সালে বেরিং সি আরবিট্রেশনের মূল বিষয়বস্তু হচ্ছে রাশিয়া থেকে আলাস্কা কিনেছে আমেরিকা, কিনে সে ফিলিপিপ আইল্যান্ডে প্রিবিলফ আইল্যান্ডে সিল শিকার করার ক্ষেত্রে কানাডার শিপগুলোকে বাধা দিচ্ছিল। বলছে এটা তার ক্লোজ সি,
কিন্তু তখন আইন ছিল ক্লোজ সি হচ্ছে রাষ্ট্রীয় সীমা থেকে সমুদ্রের 3 মাইলের মধ্যে। কিন্তু প্রলিফিক আইল্যান্ড বা কানাডার শিপগুলো আরও ভিতর থেকে তারা অ্যারেস্ট করেছে। পরে আরবিট্রেশনের রায় হলো যে সেটা আমেরিকার ক্লোজ সি ছিল না, বরং ফ্রি সি ছিল। পরবর্তীতে রায় দিয়েছে যে ওই দ্বীপের 60 মাইলের একটা সীমা নির্ধারণ করে দিয়েছে, যে সময় ফারসিলের বংশবৃদ্ধির সময় ওখানে ফারসিল শিকার নিষিদ্ধ করা হয়। এই সময় আরেকটা ঘটনা হচ্ছে নর্থ প্যাসিফিক ফারসিল কনভেনশন 1911। এরপরে এই সময় হয়েছে 1900 সালে হয়েছে এগ্রিমেন্ট টু কনজার্ভ আফ্রিকান ওয়াইল্ড লাইফ, যেটা ফ্রান্স, জার্মানি, গ্রেট ব্রিটেন, ইটালি, পর্তুগাল, স্পেন তার আফ্রিকান কলোনিগুলোতে একটা এগ্রিমেন্টে উপনীত হয়েছিল। 1902 সালে হয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ বার্ড। 1931 সালে হচ্ছে কনভেনশন ফর রেগুলেশন অফ ওয়েলিং বা তিমি শিকার। এবং ওয়াশিংটন কনফারেন্স অন অয়েল পলিউশন হয়েছে 1926 সালে। আর আগেই বলেছি এরপরে ঘটনা হচ্ছে দ্য ট্রায়াল স্মেল্টার আরবিট্রেশন 1941। এর মাঝে আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হচ্ছে লেক লাওনাক্স আরবিট্রেশন 1957 এবং জেনেভা কনভেনশন অফ ল অফ সি সমুদ্র আইন বিষয়ক জেনেভা কনভেনশন হয়েছে 1958 সালে। পরবর্তী ঘটনা হচ্ছে 1972 সালে স্টকহোম কনফারেন্স হচ্ছে দ্য ইউএন কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট, যেটার উপর ভিত্তি করে রচিত হয়েছে ইউএনইপি এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এবং সেটার হেডকোয়ার্টার হচ্ছে নাইরোবি, কেনিয়া। এস্টাবলিশ হয়েছে 1972। স্টকহোম ডিক্লারেশনে 26টি প্রিন্সিপাল ছিল এবং 109টি রিকমেন্ডেশন ছিল। আমরা স্টকহোম কনফারেন্সের আরও কিছু বিষয় নিয়ে আলাপ করতে চাই। সেটা হচ্ছে অনলি ওয়ান আর্থ, দ্য নর্থ সাউথ ডিভাইড, কোল্ড ওয়ার বয়কট বাই সোভিয়েত ইউনিয়ন, গ্লোবাল পার্টিসিপেশন। এই কনফারেন্সে 113 থেকে 122টি দেশ অংশগ্রহণ করেছে এবং 400-এর উপর এনজিও অংশগ্রহণ করেছে। কি অ্যাসপেক্টস অফ 1972 স্টকহোম ডিক্লারেশন, এই ক্ষেত্রে এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টকে লিঙ্ক করা হয়েছিল। কোর প্রিন্সিপাল ছিল ইন্টারন্যাশনাল রেসপন্সিবিলিটি রয়েছে সবার, ইনস্টিটিউশনাল লিগ্যাসি, তারপর হচ্ছে লং টার্ম লিগ্যাসি হচ্ছে এর হাত ধরে এসেছে রিও কনফারেন্স। 1957 সালে ব্রান্টল্যান্ড রিপোর্ট, আওয়ার কমন ফিউচার বাই দ্য ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট প্রডিউস দ্য কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। 1992 সালে আসছে রিও আর্থ সামিট, ইউএন কনফারেন্স অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ইউএনসিইডি, landmark event of producing the Rio Declaration Agenda 21. রিও কনফারেন্সের মূল বৈশিষ্ট্য হচ্ছে দ্য 1992 রিও কনফারেন্স আর্থ সামিট revolutionized international environmental law by centering on sustainable development, linking economic growth with ecological protection. It produced the Rio Declaration 27 principle. আমরা আগেই জেনেছি স্টকহোম ডিক্লারেশন ছিল 26টা প্রিন্সিপাল এবং 109টা রিকমেন্ডেশনস। রিও ডিক্লারেশনে হচ্ছে 27টা প্রিন্সিপাল এবং অ্যাকশন প্ল্যান হচ্ছে এজেন্ডা 21। কি আউটকাম, রিও ডিক্লারেশন এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট সেট 27 principles outlining the rights and responsibility of the nations, including Principle 3, right to development, Principle 4, integrated environmental protection, Principle 10, access to information and participation. Key principle, precautionary principle, polluter pays principle, common but differentiated responsibility principle, major treaties and convention. রিও কনভেনশনের মধ্য দিয়ে মেজর ট্রিটি আসছে ইউএনএফসিসিসি,
CBD, Forest Principle, and Agenda 21. আমরা রিও অংশটা আবার পড়ি। UN Conference on Environmental Development, UNCED landmark event producing the Rio Conference and Agenda 21, the Convention on Biological Diversity, CBD, the UN Framework Convention on Climate Change, UNFCCC, marked the maturation of international environmental law, maturation as a distinct and comprehensive legal field. এরপর ইভেন্ট হচ্ছে 1997 কোয়োটো প্রোটোকল, আসছে 2002 সালে জোহানেসবার্গ সামিট, 2015 সালে প্যারিস এগ্রিমেন্ট অ্যান্ড SDGs, 2022 থেকে প্রেজেন্ট পর্যন্ত। Source of environmental law, international environmental law on the formal sources of international law as identified in the Article 38 of the States of the International Court of Justice, international treaties, bilateral and multilateral convention on the primary vehicle of international environmental law. Key examples include CITES 1993, Vienna Convention on the Ozone Layer 1985 and its Montreal Protocol 1987, and UNCLOS 1982. Customer International Law, General Principle of the Law, এবং সর্বশেষ হচ্ছে সফট ল, নন বাইন্ডিং ডিক্লারেশনস, guidelines and resolution, etc. Stockholm and Rio Declaration, Agenda 21, UNEP guidelines. আচ্ছা, এক্সাম্পটিভ বলছে অলওয়েজ লিঙ্ক দ্য ট্রায়াল স্মেল্টার আরবিট্রেশন টু দ্য নো হার্ম প্রিন্সিপাল অ্যান্ড কাস্টমারি international environmental law. The Stockholm 1972 and Rio 1992 conference are the two most frequently tested milestone. তার মানে আমরা দেখতে পাচ্ছি এই চ্যাপ্টারে আমাদেরকে স্মেল্টার আরবিট্রেশনের অংশে পড়াশোনা করতে বলেছে এবং স্টকহোম ডিক্লারেশন 1972, রিও ডিক্লারেশন 1992 কনফারেন্স সম্পর্কে প্রস্তুতি দিতে বলা হয়েছে। আমরা এখন আসি পরবর্তী চ্যাপ্টার, প্রিন্সিপাল অফ এনভায়রনমেন্টাল ল।